তুমি কোনোদিন আমাকে ছাড়া থাকতেই পারবে না, দ্বিতীয় বিয়ে তো দূরের কথা। হাসতে হাসতে আরোহী সেদিন স্বামীকে মজার ছলে কথাগুলো বলেছিল, কিন্তু কে জানতো যে আরোহীর হাসির সাথে উড়িয়ে দেওয়া কথাটাই সত্য প্রমাণিত হবে। বিনিময়ে আরিয়ান সেদিন কিছু বলেনি, শুধু মুচকি এসে আরোহীকে বুকে জড়িয়ে নিয়েছিল। আরোহী দরজা দিয়ে উকি দিয়ে একবার তাকালো সদ্য বিবাহিত নতুন দম্পতির দিকে। আরিয়ানকে বেশ মানিয়েছে মেয়েটির সাথে। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, হয়তো এজন্য আরিয়ানের মা সেই মেয়েটিকে ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর ছোট থেকেই দেখে আসছে বলে কথা, বোনের মেয়েকে হয়তো আগের থেকে নিজের ছেলের জন্য পছন্দ করে রেখেছিল, কিন্তু মাঝখানে আরিয়ান আরোহীকে বিয়ে করে নিয়ে আসার জন্য হয়তো সফল হতে পারেনি। আরোহী এক পলক আরিয়ানের দিকে তাকালো। তাকে দেখে কোনো রকম লাগছে না আরিয়ান এই বিয়েতে খুশি নাকি বেজার তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আরোহী এতটুকু নিশ্চিত যে আরিয়ান এই বিয়েতে রাজি ছিল, তবেই স্নেহাকে সে বোনের নজরে দেখে এসেছিল সেটা আরোহী জানে। কিন্তু বিয়েতে রাজি থাকার ফলে লুৎফা বেগম এই সুযোগটা লুফে নিয়েছে। যতই হোক অবশেষে নিজের কাজ সফল হতে বলে আর আরোহীর মতো একটা অনাথ মেয়েকে নিজের ছেলের কাছ থেকে দূরে সরাতে পারবে ভেবে ওনার মুখ থেকে যেন হাসি সরছেই না। নতুন দম্পতিকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকেই। আরিয়ানের মা লুৎফা বেগম হাতে মিষ্টি নিয়ে দুজনের দিকে হাসি মুখে মিষ্টি বাড়িয়ে দিল। ওনাকে আজ ভীষণ হাসি খুশি লাগছে, হয়তো এতদিনের মনের আশা পূরণ হলো সেই আশায়। আরোহীর বড্ড ইচ্ছে হচ্ছে এই দম্পতিকে সে যেন একদম সামনে থেকে দেখে, কিন্তু তার শাশুড়ি লুৎফা বেগম কড়া নির্দেশ, তার অলক্ষ্যে ছায়া যেন ওনার ছেলের বউয়ের উপর না পড়ে। আরোহী অশ্রুমাখা বৃষ্টিতে আরেক নতুন দম্পতির দিকে তাকিয়ে দরজা আটকে দিতেই যেয়ে দেখলো এত মানুষের ভিড় ঠেলে একজন আরোহী লুকিয়ে দেখাটা খেয়াল করছে। সে মানুষটা হলো আরোহীর ভালোবাসা আরিয়ান। আরিয়ানের চোখে কোনো অপরাধবোধ নেই, কিন্তু আরোহীর সামনে ঠিকই অপরাধবোধের মতো দৃষ্টি দেখাচ্ছে। ওই চোখ দিয়ে যেন বোঝাতে যাচ্ছে কিছু একটা, কিন্তু আরোহী আজ বোঝার চেষ্টা করলো না কিছু। কেন করবে? আরিয়ান তো আর তার নেই, আজ থেকে সে অন্য কারো। আরোহী দরজা বন্ধ করে দিয়ে মেঝেতে বসে পড়ল। তার সবচেয়ে আপনজনটাও আজ তাকে ছেড়ে দিল, এই দুনিয়ায় আর কেউ রইল না। আচ্ছা, আরিয়ান তো জানতো যে আরোহীর আর কোথাও যাওয়ার জায়গা নেই, তবুও কেন এমন করলো? তাই বোধহয় দ্বিতীয় বিয়ে করার কথা উঠলেও ডিভোর্সের কথা তুলেনি। এটা ভাবনায় মাথায় আসতে আরোহী তাচ্ছিল্যের হাসি দিল। মায়াও দেখাচ্ছে হয়তো। বাবা মাহীন মেয়েটা যখন আশ্রয় থেকে বেরিয়ে এই বিষাক্ত শহরে ভালো সেজে মুখোশের আড়ালে ঢেকে থাকা মানুষের মাঝখানে নিজের একটা ভরসার স্থান খুঁজছিল, ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। সে দেখেছিল তখন এই শহরে কত কত মানুষের বাজে প্রস্তাব দিয়ে চাকরি দিবে বলেছিল। তখন আরিয়ান দু চোখে আরোহীকে ভরসা খুঁজে পেয়েছিল। সে তখন কোনো দ্বিরুক্তি প্রকাশ না করে আরিয়ানের হাত আঁকড়ে ধরেছিল। সে তখনই আরিয়ানকে সত্য জুড়ে দিয়েছিল যে তাকে পেতে হলে বিয়ে করে নিয়ে যেতে হবে। আসলে আরোহী মনে মনে এই বিষাক্ত শহর থেকে বাঁচার আকুতি থেকে এটাই বলেছিল। আর সে দেখতে চেয়েছিল আরিয়ানকে সত্যিকারে তাকে চায় কি না। না, আরিয়ান ভালো মুখোশের আড়ালে পড়েছিল, কিন্তু আরোহীর ধারণা ভুল প্রমাণিত করে আরিয়ান সাথে সাথে আরোহীকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। এরপর একেবারে বিয়ে করে আরোহীকে আরিয়ান তার বাড়িতে নিয়ে এসেছিল। প্রথম প্রথম আরিয়ানের মা মেনে না নিলেও সময়ের সাথে মেনে নিয়েছিল, কিন্তু আরোহী হয়তো বোঝার ভুল ছিল। আরিয়ানের মা তো আরোহীকে কোনোভাবেই মেনে নেয়নি। এমনি ভালো আড়ালে মুখোশ পরে রয়েছিল, তা বিয়ের 1 মাস পেরোতে আরোহী বুঝে পেরেছিল। আরিয়ানের হয়তো এখন আর আরোহীকে ভালো লাগে না। লাগবেই বা কী করে? আরোহী যে 1 বছর আগের আরোহী নেই, চেহারা সুন্দর ভাবটা নেই। লুৎফা বেগম আরিয়ান না থাকাকালীন এটা সেটা করতে দিত, আরোহী সারাদিন বিশ্রাম নিতে দিত না, সেসব আরিয়ান জানে না। আরিয়ান আসার সময় হলে লুৎফা বেগম জোর করে আরোহীকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিত। সারাদিন পর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেতে আরোহীর 2 চোখে ঘুম নেমে আসতো। তার সে সময় আরিয়ান এসে নিজের মাকে রান্নাঘরে দেখে চেঁচিয়ে উঠত। সে সোজা রুমে এসে আরোহীকে ঘুমাতে দেখে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলত। আরোহী ধাক্কার তাল সামলাতে না পারে ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসত। সে ঘুম ঘুম চোখে কিছু বুঝে উঠত না পেরে আরিয়ানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে আরিয়ান রাগী দৃষ্টিতে বলে, ওখানে রান্নাঘরে আমার বৃদ্ধ মা কাজ করতে দিয়ে তুমি আরামে ঘুমাচ্ছ? সারাদিন এভাবে শুয়ে বসে কাটাও আর আমি বাইরে কাজ করি মরি, আর এখানে আমার বৃদ্ধ মাকে কাজে মারো। এই বয়সে শাশুড়িকে কাজ করতে দিয়ে নিজে ঘুমাচ্ছ, লজ্জা করে না তোমার? আরোহী কিছু বুঝে উঠতে পারতো না। সে তো সব কাজ শেষ করে শাশুড়ি মায়ের জোড়াজুড়িতে রুমে এসেছিল, কিন্তু এসব? আরোহী মনে মনে হিসাব মিলাতে ব্যস্ত হয়, কিন্তু বলার উদ্দেশ্যে মুখ খুলতে গিয়ে হঠাৎ আরিয়ান পেছন থেকে
হাত মুছতে মুছতে শাশুড়ি লুৎফা বেগম রুমে ঢুকে দেখে আরোহীর টনক নড়ে গেল। সে কিছু বলে উঠবে, আরিয়ান হাত উঁচু করে থামিয়ে দিল। লুৎফা বেগম আরেকটু ভালো সাজার অভিনয় করে আরিয়ানের উদ্দেশ্যে বলল, থাক বাবা, কিছু বলিস না, আমি যতদিন বাচ্চা আছি সব কাজ নিজে হাতেই করে নিব। এসব নিয়ে তোদের ঝামেলা হোক তা আমি চাই না। আরিয়ান তখন আরোহীর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেল। আরোহী আরিয়ানের যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে চোখ ভেজাতো। সে তখন থেকে বুঝে নিয়েছিল যে এই সংসারে তার টিকে থাকা বড্ড কঠিন। এভাবে চলতে থাকলে আরিয়ানা তার মধ্যে দূরত্ব বাড়তেই থাকবে, কিন্তু তার কোনো উপায় ছিল না। আরিয়ান ততদিনে আরোহীর কাছ থেকে মন উঠে গিয়েছিল। আরিয়ানের আর কি দোষ, সে তার জায়গায় ঠিক ছিল। সারাদিন অফিস শেষে বাসায় এসে যখন দেখতো নিজের স্ত্রী রুমে পড়ে ঘুমাচ্ছে আর মা রান্নাঘরে কাজ করছে, যে কোনো ছেলের এসব দেখে মাথা ঠিক রাখতে পারবে না। কিন্তু এসব দেখার মাঝেও যে বড় ভুল লুকায়িত রয়েছে, সেটা কোনোভাবে আরোহী আরিয়ানকে বুঝিয়ে ওঠাতে পারত না। আরিয়ানের কাছে তার মায়ের কথাই সবার আগে। এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একেবারের জন্য দূরত্ব তৈরি হয়ে গেল। আর 1 বছর হয়ে যাওয়ার পরেও যখন আরোহী মা হয়ে উঠতে পারছিল না, তখন আরিয়ানের মা লুৎফা বেগম সে সুযোগ একদম হাতের নাগালে পেল নিজের বোনের মেয়েকে ছেলের সাথে বিয়ে করিয়ে দেওয়ার সুযোগ। আরিয়ান প্রথমে আরোহীর দিকে তাকে একটু নাকচ করলেও পরে রাজি হয়ে গিয়েছিল, কারণ এখন তাদের মধ্যে এমন নিয়েও দূরত্ব বেড়ে গেছে। তবুও আরিয়ান দোটানায় ভুগে আরোহীর কাছে এসেছিল। আরোহী তখন আর কী বা বলার থাকবে, সে রাজি হতে বলে আরিয়ানকে এই বিরক্তিকর সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছিল। এসব ভাবতেই আরোহীর চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। আরোহীর চোখ মুছে মেঝে থেকে উঠে বসলো। রুমের বাইরে থেকে এখন আর আগের মতো শোরগোল শোনা যাচ্ছে না। হয়তো নতুন বউকে নিয়ে আরিয়ান রুমে চলে গেছে। আজ আরোহীর জায়গায় গেস্ট রুমে। এই রুমে পাশের রুমটায় এতদিন আরোহী আরিয়ান ছিল, তবে আজ থেকে আরিয়ানের সাথে অন্য কারো নামে অন্য কারো সাংসারিক হাত বিচারণ করবে এই রুমে। আরোহী এতদিন সাজানো গোছানো সংসার যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। তাতে ঘুম এলো না আরোহীর। কীভাবে বা আসবে? বিয়ের পর শত রাগ অভিমান হলে আরোহী কোনোদিন একা থাকেনি। তার ভীষণ ভয় হতো যদি আরিয়ান তার আপনজনদের মতো হারিয়ে যায়। তাই তো সে আরিয়ানকে ছাড়া একটা রাতও পার করেনি। শেষের কয়েক মাস তাদের মনের সাথে দূরত্ব বাড়লেও আরোহী একদিনও নিজের রুম ছাড়া কোথাও থাকেনি। বিয়ের পর আরোহী নিজের একটা দিনও আরিয়ানকে ছাড়া কাটায়নি। আর আজ আরিয়ানকে ছাড়া আজ যে সে বেঁচে থাকবে, এতদিন মনের মধ্যে যে ভয়টা বাসা বেঁধেছিল সেটাই হলো। অবশেষে আরিয়ানকে হারিয়ে যেতে হলো। আরোহীর নিজের সাজানো রুমটা আজ থেকে অন্য কারো। আজ থেকে এই সংসার অন্য কারো ছোঁয়া। আজ থেকে আরোহীর চিরচেনা রুমটা অন্য কারো। সে তো চেয়েছিল এই সংসারটাকে আপন করে নিতে, কিন্তু কেন পারল না? কেন এই সংসার তাকে দূরে ঠেলে দিল? আরোহীর অশ্রুমাখা দৃষ্টিতে রুমের ডান দিকের দেওয়ালের দিকে নজর পড়ল। ওই দেওয়ালের পাশের রুমটায় আরিয়ান, মাঝখানে একটা দেওয়াল, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আরোহী মসৃণ দেওয়ালের দিকে তাকিয়ে রইল। কিছু দেখা না গেলেও সে অনুভব করছে, কল্পনা করছে এই দেওয়ালের ওই পারে আজ কোনো নতুন দম্পতি স্বপ্ন বুনবে। আচ্ছা, আরিয়ানকে আরোহীর সাথে বিয়ের প্রথম দিন যেমন সুখের স্বপ্ন বুনেছিল, আজকে স্নেহার সাথে তেমন বুনবে? ভাবতে ভাবতে অশ্রুতে ভরে আসলো আরোহীর চোখ। আরিয়ানের সাথে আজ অন্য কোনো নারী একই রুমে সে সহ্য করতে পারছে না। আরিয়ানের ঘুম ভাঙল ভোরে, তাও মোবাইলের পরপর দুবার কলে বিরক্তিকর শব্দ না চাইতে ঘুম ভেঙে যাওয়ার বাকি সময়টুকুর মধ্যে উবে গেল। সে আর মোবাইল ঘাঁটল না। শোয়া থেকে উঠে বসে স্বভাবে প্রতিদিনের ন্যায় তার বাম দিকে চোখ দিতে কোথাও জানি সূচের মতো বিঁধল। কি, এভাবে চমকে উঠলেন কেন? আরিয়ান বিনিময়ে কোনো জবাব না দিয়ে কিছু সময় থম মেরে বসে রইল। আস্তে আস্তে কালকের দিনের ঘটনা সব মনে পড়তে সে বসা থেকে উঠে দাঁড়ালো। এত কিছু পরেও সে কিভাবে ভাবলো যে তার পাশে আরোহী আছে? এক মুহূর্তের জন্য মাথা থেকে সব বেরিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে মোবাইলে নিয়ে স্ক্রিনের দৃষ্টে অফিস থেকে কল দেখে দ্রুত পদে উঠে দাঁড়িয়ে ব্যাগে কাপড় চোপড় গোছানো শুরু করলো। স্নেহা বুঝে উঠতে পারল না কিছু। সে কিছু জিজ্ঞাসা করার উদ্দেশ্যে মুখ খুলতে আরিয়ান রাগী দৃষ্টিতে পাশের বসা স্নেহার দিকে তাকালো। আজকে আমার তাড়াতাড়ি উঠতে হবে, ডেকে দিতে বলিনি? এত ভোরে কই যাচ্ছ? আর ব্যাগেই বা কেন গোছাচ্ছ? অফিসের কাছে আজকে শহরের বাইরে যাওয়ার কথা, ভোরে ভোরে রওনা দেওয়ার কথা ছিল। এক মুহূর্তের জন্য এটা মাথা থেকে বেরিয়ে গেছিল। কাপড় গুছানো শেষ করে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিল আরিয়ান, আজ বিয়ের পরের দিন, বিয়ে করতে না করতেই অফিসের কাজে বাইরে যাচ্ছ? স্নেহার কথা আর আরিয়ানের বিনিময়ে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না। সে সকালে নাস্তা তৈরি করতে বলে সজোরে ওয়াশরুমের দরজা আটকে দিল। স্নেহা বিরক্ত মাখা চেহারায় শোয়া থেকে উঠে বসলো। বিয়ের একদিন পার হতে না হতে ফরমাইশ খাটা শুরু করতে দিয়েছে। না চাইতে নিজের ইচ্ছার বিরুদ্ধে স্নেহা উঠে দাঁড়ালো। তার কেন এত কষ্ট করতে হচ্ছে? আরোহী আছে না, তাকে গিয়ে বললেই তো হলো।
আরিয়ান বের হতে হতে ততক্ষণে নাস্তা তৈরি হয়ে যাবে। তখন না হয় নিজে রান্না করছে বলে নেহাই নাস্তা বেড়ে দিবে। স্নেহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা ভেতর থেকে আটকানো। স্নেহা তা দেখে একবার মুখ বাঁকালো। জমিদারের মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর এদিকে স্নেহা ঘরের বউ হয়ে ভোরবেলায় উঠে যেতে হচ্ছে। এখন থেকে তো আরোহীর আর এই অধিকার নেই যে বাড়ির বউয়ের মতো পড়ে পড়ে সব করবে। স্নেহার কিছু না ভেবে পরপর দুইবার ডাক দিতে ওপাশ থেকে আরোহীর মুখ ভেসে উঠল। আরোহী ফোলা ফোলা চেহারা দেখে স্নেহার হঠাৎ করে খারাপ লেগে যায়। এই বাড়িতে আরোহী বিয়ের পর সে যতবার আসে কোনোবারও আরোহীকে হাসি ছাড়া শুকনো মুখে দেখে নেই, কিন্তু আজ হঠাৎ এই প্রথম। কিছু লাগবে? শুকনো মুখে আরোহী জিজ্ঞাসা করতেই স্নেহার ধ্যান ভাঙে। হ্যাঁ বলছি, আরিয়ান অফিসের কাজে বাইরে যাবে, তাই নাস্তা করতে ডাকলাম। আর যাই বলো না কেন, এখন তো আর শুয়ে বসে কাটাতে নিজের মনেও সায় দিবে না। অন্যের বাড়িতে শুয়ে বসে থাকতে নিজের বিবেকেও তো বাধা দেবে। স্নেহা নিজের খারাপ লাগা তো দূরের কথা, আরোহীকে এক নাগাড়ে কথাগুলো বলে উঠতেই আরোহী শুকনো মুখে হাসলো। আচ্ছা দ্রুত নাস্তা তৈরি করো বলে স্নেহা তড়িঘড়ি ঘরে প্রস্থান করলো। আর আরোহী মনে মনে আওড়ালো, অন্যের বাড়ি? একদিন পার হতে না হতেই কথাটা শুনলে হলো, শোনারই কথা। এখন থেকে তো এই ঘরে তার আর অধিকার নেই। এমনকি আর কয়দিন বা আছে, থাক না বলে নিক। আরোহী স্নেহার দিকে তাকালো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসারে আসে অবশ্য সে স্নেহাকে দোষ দেয় না, কারণ দোষ তার কপালের। সে আর কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে পা বাড়ালো। এই ঘরে সব কিছু তার নিজে হাতে সাজিয়ে তুলেছিল, কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। একদিন আগেও যে সংসারে আনাচে কানাচে তার নাম উচ্চারণ হতো, সেই সংসারে আনাচে কানাচে আজ থেকে অন্য কারোর নাম উচ্চারিত হবে। হাই নিয়তি। রান্নাঘরে গিয়ে আরোহী চুপচাপ নাস্তা তৈরি করে নিল। নাস্তা তৈরির আগে একটু স্নেহা আরোহীকে গিয়ে কিছুটা এগিয়ে দেয়। সে শুধু দরজার বাইরে দাঁড়িয়ে উকি দিচ্ছে। আরোহী সেদিকে না তাকিয়ে চুপচাপ কাজ ছেড়ে নিল। নাস্তা তৈরি করে টেবিলে রাখতে বলে স্নেহা দৌড়ে আগ বাড়িয়ে সেগুলো কেড়ে নিল। বলেছি কি তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এইবার রুমে যেতে পারো। আরোহী স্নেহার কাজ সাজে দেখে কিছু বুঝতে পারলো না। সে রুমের উদ্দেশ্যে প্রস্থান করলো। আরিয়ান ড্রয়িং রুমে এসে দেখলো স্নেহা নাস্তা বেড়ে দিচ্ছে। সে চেয়ার টেনে বসতে তার মনে হচ্ছে তার পাশে স্নেহা নয়, আরোহী দাঁড়িয়ে আছে। এতক্ষণ আরোহী শাশুড়ির এসে পাশে বসলো। তিনি টেবিলে চোখ ঘুরিয়ে নাস্তা দেখে অবাক হয়েন খুশিতে। হওয়ার ভান করে বলে উঠল, বাহ, এত কিছু করে ফেললি? এত কষ্ট করতে গেলি কেন? স্বামী শাশুড়ির মায়ের জন্যই তো করলাম, এতে কষ্টের কী আছে? আরিয়ান কিছু না বলে চুপচাপ শুনে গেল। গেস্ট রুমের দিকে চোখ যাচ্ছে বারবার। গেস্ট রুমের দরজা ভেতর থেকে আটকানো। মা, আরু কই? ওকে খেতে ডাকো। কোথায় আবার? পড়ে পড়ে ঘুমাচ্ছে হয়তো, এখন তো অন্যের ঘাড়ে বসে বসেই খাচ্ছে। আরিয়ান বিরতিসূচক চক্রান্তে শব্দ করে খাওয়া মনোযোগ দিল। খাবার মুখে দিতে একবার স্নেহার দিকে দেখালো। এই খাবার? আমি রান্না করছি। আরিয়ান মাঝপথে থামিয়ে স্নেহা খুশি হওয়ার ভান করে উৎফুল্ল কণ্ঠে জবাব দিল, আমার কেন জানি মনে হচ্ছে এটা তুমি না, আরু বানিয়েছে। এসব কি বলছো তুমি? ও তো এখনও দরজাই খুলেনি, আর আমার এত কষ্টের রান্নার খাবারটাকে তুমি আরোহীর নাম দিয়ে দিচ্ছ। সত্যি না হলে তো এত রিয়াক্ট করার তো কথা না। এতদিন যাবৎ আরু রান্না খেয়ে আসছে, আর তুই একদিনে এসব? আরু 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 এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। তুমি সব জায়গায় আমাকে ফেলে আরোহীকে টানছো। বর্তমান আমি তোমার স্ত্রী। তুমি হয়তো ভুলে যাচ্ছিস আমার শর্তের কথা। তুই সব কিছু জেনে আরোহীকে মেনে নিতে পারলে আমি বিয়ে করব বলেছিলাম। বলেই আরিয়ান ব্যাগ ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। স্নেহা আরিয়ানের কথা শেষ কথায় চুপসে গেল। আরিয়ান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মেইন দরজার দিকে পা বাড়াতে নিতেই পেছন দিকে ফিরে গেস্ট হাউসের রুমের দিকে এক পলক তাকালো। বিয়ের পর এরকম অফিসের কাজে আরিয়ান আরোহীকে বলা ছাড়া কোনোবারও যায়নি। সে পেছন ফিরে গেস্ট হাউসের রুমের দিকে পা বাড়ালো। পরপর কয়েকবার ডাক দিয়ে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় আরিয়ান মলিন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। সে ভাবলো হয়তো আরোহী দরজা খুলতে অনিচ্ছুক, তাই শুকনো মুখে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ালো। এক পা অগ্রসর হতে পেছন থেকে দরজা খোলার শব্দ হলো। সে দ্রুত ফিরে তাকাতেই আরোহী শুকনো মুখ অক্ষিযুগল ভেসে উঠল। আরিয়ান শান্ত দৃষ্টিতে আরোহীর দিকে এক পলক তাকালো। মনে হচ্ছে যেন কত যুগ ধরে এই মানুষটাকে দেখেনি। সে পূর্ণ দৃষ্টি দিল আরোহীর দিকে। এক রাতে চেহারার এমন হাল হলো কেন? মাত্র এক রাতে মেয়েটা পাল্টে গেছে মনে হচ্ছে। সে সমবেদনা প্রকাশ করার পূর্বে আরোহী তাড়া দিল। আরিয়ান বুঝতে পারল না আরোহী তার সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করছে না। আসলে কাল রাতে তাড়াহুড়োর মধ্যে আর ক্লান্তি করায় ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কথা বলা হয়নি। তুমি তো হয়তো রাতে খাওনি, এখন খেয়ে নিও। আরিয়ানের কথা শুনে আরোহী মনে মনে তাচ্ছিল্য হাসলো। মায়া দেখা
সে হয়তো এতক্ষণ সে আরিয়ানের দরজা নক করার আওয়াজ শুনছিল, তবু সে ইচ্ছে করে দরজা খুলেনি। খোলার ইচ্ছে হয়নি, কিন্তু কেন জানি শেষ পর্যন্ত ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারেনি। এই মানুষটা হাজার হলেও আরোহীর ভালোবাসা, এই পৃথিবীতে তার একমাত্র আপনজন। এই মানুষটাকে কিভাবে সে অগ্রাহ্য করবে? চেহারাটা শেষবারের মতো দেখার লোভটা আরোহী সামলাতে পারল না। তাই তো সে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সব ভুলে দরজা খুলল। আরিয়ান আরোহীর চাহিদা দেখে বুঝতে পারল আরোহী এসব বলতে অনিচ্ছুক, তাই সে কথা বাড়ালো না। সে এক পলক আরোহীর দিকে তাকিয়ে বলে উঠল, আমি অফিসের কাজে বাইরে শহরে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকে বলে যাই, তুমি এই বাড়িতে থাকতে পারো। আরোহী নিচের দিকে থেকে দৃষ্টি সরিয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের শেষ কথাটা তার কানে বাজছে, থাকতে পারো। আরোহী বিড়বিড় করে মনের মধ্যে লাইনটা আওড়ালো। তার মানে আরিয়ান বুঝে গিয়েছে যে এই সংসারে এখন আর আরোহী নাই, এই ঘরে এখন আর আরোহীর অধিকার নেই, আরোহীর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই হয়তো আরিয়ান কথাটা বলল। আরিয়ান এতদিন আরোহীকে চিনে নিতে পারল না। এত কিছুর পরেও আরোহী নিজের সম্মান খুইয়ে এখানে থাকবে, সেটা আরিয়ান ভাবলো কি করে? হয়তো আরোহী যাওয়ার কোনো নির্দিষ্ট খুঁটি নেই বলে বলল, কিন্তু আরোহী অত নরম নয়। মেয়ে মানে স্বামীর বাড়িতে মুখ বুজে সহ্য করবে তাও নয়। এতদিন ছিল বলে এখন যে থাকবে তা নয়। এতদিন এই বাড়িটা তার নিজের সংসার ছিল, তাই মুখ বুজে পড়ে রয়েছিল, কিন্তু এখন আর নেই। এখন সে অধিকারও আর নেই। এখন এই সংসারে আর পড়ে থেকে কি হবে? এখানে অন্যের বোঝা হয়ে থাকার চেয়ে অন্যের ভালোবাসার মানুষ কাজ করে খাওয়া ঢের ভালো। আরোহী সব ভেবে শুকনো হেসে মাথা তুলিয়ে আরিয়ানের দিকে চোখ তুলে তাকালো। শান্ত নির্জীব তার চাহিনি। আরোহীর এই চাহিনির দিকে দৃষ্টি দিতে আরিয়ানের বুক কেঁপে উঠল। মনে হচ্ছে মেয়েটার এই চাহিনি দিয়ে নীরবে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু আরিয়ান বুঝে উঠতে পারছে না। আরিয়ান মনে করলো আরোহী হয়তো জবাব দিতে চাচ্ছে না, তাই সে লুৎফা বেগম আর স্নেহার দিকে তাকিয়ে আসছি বলে পেছন ফিরে চলে যেতে উদ্যত হলে আরোহী শান্ত বাক্যে কর্ণগোচর হতে আরিয়ানের পা থেমে গেল। দোয়া করি আপনার বাকি পথ সফল হোক, ভালো থাকবেন, বিদায়। পকেটে মুঠোফোন বেজে উঠতে নিঃশব্দে পরিবেশটা ঝংকার তুলে মুহূর্তের মধ্যে ভারী করে তুলল। আরিয়ান দ্রুত যাচ্ছি বলে বাসা থেকে বেরিয়ে গেল। আরিয়ানের যাওয়ার দিকে আরও এক দৃষ্টিতে তাকিয়ে রইল। যতক্ষণ না আরিয়ান চোখের আড়াল হয় ততক্ষণ তাকিয়ে রইল। আরিয়ানের মানব ছায়া পুরোপুরি চোখের আড়াল হতে আরোই তার ঝাপসা দৃষ্টিতে আরিয়ানের গমন পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, আমার সাথে আপনার আর দেখা না হোক, আমার সাথে আপনার এটাই হয়তো শেষ দেখা। এই জীবনে আমার ছায়া যেন আপনার উপর না পড়ুক। আরোই আপন মানে কথাটা দুইবার বিড়বিড় করে উচ্চারণ করলো। চোখের অশ্রু মুছে সে দৃষ্টি সরিয়ে নিল। এতক্ষণ খেয়াল করলো দুই নারী মূর্তি অগ্নিরূপ ধারণ করে তার দিকে চেয়ে আছে। মুখপুরি, আমার পোলাটা এমনিতে একদিন তো খাইয়া বসেছিলি, কোনো মতে যারে বিয়ে করলো তুই এখন এমন কইরা কথা বলছিলি কেন? নিজে তো একটা বংশের বাতি দিতে পারস নাই, যাওয়ার সময় পোলাটারে তোর টেরা কথা শোনাইলি, এমনি তো আসোস অন্যের সংসারে পড়ে, লজ্জা শরম করে না তোর? আর এই বিনিময়ে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না। সে জানতো যে তার শাশুড়ি এমনই করবে। লুৎফা বেগম এই কাজগুলো সে বিয়ের পর থেকেই দেখে আসছে। আরিয়ান সারাদিন অফিস শেষে ফিরলে কৌশলে আরোহীর ব্যাপারে কান পড়া দিত, কিন্তু যদি আরিয়ান বাসায় থাকতো তখন হাজার চেয়ে আরোহীর বিরুদ্ধে নিতে পারত না। তিনি আশা ছাড়ত না। এক বছরে আরোহী তার শাশুড়ির এমন কাজে অভ্যাস হয়ে গিয়েছিল। আগে সে এসব চুপচাপ শুনতো, কিন্তু এখন আর শোনা কোনো মানে হয় না। আরোহী চুপচাপ কোনো বাক্য ব্যয় না করে স্নেহা আর লুৎফার মুখের উপর দরজাটা আটকে দিল। তা দেখে লুৎফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠল। আগুনে ঘি ঢালার জন্য স্নেহা বলে উঠল, দেখলে খালা, উপোস মা, দেখলে কেমন মেয়ে গুরুজনের মুখের ওপর কীভাবে দরজা আটকে দিচ্ছে। এমন মেয়েকে তুমি আরও বৌমা বলতে। আমার পোলা আসুক, এর একটা বিহিত আমি করবই। এরপর আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আরোহী বুঝতে পারল লুৎফা বেগম হয়তো রেগে হনহন করে প্রস্থান করছে। স্নেহার কোনো সারা শব্দ পাওয়া যায়নি। তার কাজ তো হাসিল হয়ে গিয়েছে। শাশুড়িকে আরোহীর ব্যাপারে কান পড়া দেওয়া, সেটা আজ এই মুহূর্তে না হয় এতটুকু থাক, সেজন্য বুঝি আর কোনো জবাব দেয়নি। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে সব কিছুর পরে এই সংসারে মায়া যে ছাড়তেই পারছে না। কিভাবে থাকবে এতদিনের মায়া মুছে? কার কাছে বুঝাবে সে তার দুঃখের কথাগুলো? এই মুহূর্তে আশ্রমের খালাকে তার ভীষণ মনে পড়ছে। খালাকে মনে পড়ায় আরোহী নিজের প্রতি তাচ্ছিল্যে হাসল। মানবজাতি বড়ই নিষ্ঠুর। সুখে থাকতে কাউকে খুঁজে না। সুখের সময় মানুষ সব সুখ শুধুমাত্র নিজের সাথে ভাগাভাগি করে নিজেই উপভোগ করে, কিন্তু দুঃখের সময় সবাইকে মনে পড়ে। দুঃখ পেলে অসময়ে আগলে রাখা মানুষগুলোর কথা মনে পড়ে যায়, অথচ এর আগে তেমন একটা মনে পড়ে না, যার প্রমাণ আরোহী নিজেই।
আশ্রমের খালাটা তো আরোহীকে ভীষণ মায়া করতো, কিন্তু আরিয়ানের সাথে বিয়ে হবার পর থেকে আরোহী ভুলেই বসছিল। অবশ্য ভুলে নয়, সময়ের ব্যবধানে ভুলতে বসেছিল। এখন হয়তো মনে হতেই পারত না যদি আরোহী এই দুঃখের সময়টা না আসতো। মানুষ বড়ই নিষ্ঠুর। নিস্তব্ধ রাত, চারিদিকে শান্ত নির্জীব। দূরে কোথাও জানি কিছু সময় পর পর থেমে আসছে শেয়ালের ডাক, হাঁক ভেসে আসছে। আরোহী রুমের জানলা খুলে গাঢ় আধারের দিকে তাকিয়ে আছে। আজ পূর্ণিমা, চারিদিকে চাঁদের কি সুন্দর আলো, একদম সব স্পষ্ট। দূরের গাছে ডালটা হয়তো করে নড়ে উঠল, হয়তো কোনো রাতের পাখি উড়ে নিজের নীড়ে ফিরছে। আরোহী সেদিকে নিবিড় দৃষ্টিতে তাকালো। পাখিটা হয়তো আরোহীর মতো মন খারাপ, তাই বোধহয় প্রিয়জনের থেকে এত দূরে ছিল। শেষ পর্যন্ত আর না পারতে নীড়ে ফিরছে। আরোহী নিজের ভাবনা দেখে হাসলো। তার মন খারাপ বলে আর একটা প্রাণীর মন খারাপ হবে নাকি? পাখির মন খারাপ হবে কেন? হয়তো সে খাবারের খোঁজে বেরিয়েছিল। অনেক পথ পাড়ি দেওয়ার ফলে রাত হয়ে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভোর হওয়ার অপেক্ষায় আছে। ভোর হলে এই বাসা থেকে চিরতরে বেরিয়ে পড়বে। একা একটি মেয়ে মানুষ, তাই এই গভীর রাতে বের হওয়ার সাহস পাচ্ছে না। হাজার হলে এই শহরে অনেক মুখোশ পরিহিত মানুষের ভিড়ে আরোহী কোনোদিন নিজেকে সঁপে দিবে না। আরোহী জানলা বন্ধ করে এগিয়ে এলো রুমের দিকে। টেবিলের উপর ডিভোর্সের কাগজটা জলজল করছে। মনে হচ্ছে যেন সেটা আরোহীর দিকে তাকিয়ে আরোহীকে উপহাস করে হাসছে। আরোহী মেঝেতে বসে কাগজটার হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা সাইনের বিনিময়ে একটা পবিত্র সম্পর্ক গঠন হয়, তেমনি একটা সাইনের মাধ্যমে একটা সম্পর্ক নিমেষে শেষ হয়ে যায়। এই ডিভোর্সের কাগজটার ব্যাপারে হয়তো আরিয়ান জানে না। কাল সকালে আরিয়ান বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্নেহা লুৎফা বেগম এই কাগজটা আরোহীর দিকে ছুঁড়ে মেরে বলেছিল যাতে সে দ্রুত সাইন করে আরিয়ান ফেরার আগে এই বাড়ি থেকে বিদায় নেয়। লুৎফা বেগম গত 1 মাস ধরে আরিয়ানের বিয়ে নিয়ে মেতে উঠেছিলেন। তিনি জানতেন আরিয়ান হয়তো কোনোদিন আরোহীকে ডিভোর্স দেবে না, কারণ আরোহী যাওয়ার স্থান নেই। কিন্তু লুৎফা বেগম আর স্নেহার এত কিছু দেখার সময় নেই। তারা আরিয়ান আসার আগে এই বোঝাটাকে বিদায় করতে পারলেই হলো। হয়তো স্নেহা বিয়ের 1 মাস আগে থেকে লুৎফা বেগম কানপাড়া দিয়েছিল যে আরোহী থাকলে তারা সুখে সংসার করতে পারবে না, আর আরিয়ান হয়তো আরোহীর অসহায়ত্ব থেকে ভুলেও ডিভোর্স দিতে চাইবে না। তাই দুজনে লুকিয়ে ডিভোর্স পেপার বানিয়েছে, আর তা সফল হতে যাচ্ছে। আরোহী আর কিছু না ভেবে দ্রুত সাইন করে দিল। একটা পেপার ওয়েটের সাহায্যে ডিভোর্সটা পেপার টেবিলে চাপা দিয়ে রাখলো, যাতে দরজা খুলতে সবার আগে ডিভোর্স পেপারটা চোখে পড়ে। আরোহী উঠে দাঁড়ালো। সময় হয়ে গেছে তার হারিয়ে যাওয়ার। সবাই যে যার রুমে শান্তিতে ঘুম দিচ্ছে, শুধু আরোহীর চোখে ঘুম নেই। আরোহী এসে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ল। ভোর ফোটার অপেক্ষা। হাঁটুমুড়ি মাথা গেছে অনেকটা সময় বসেছিল। চারিদিক থেকে পাখির কিচিরমিচির ডাক ভেসে আসতেই সে উঠে পড়ল। আলমারি খুলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলি নিল, সাথে আর কিছুই নিল না। কি নিবে? এই সংসারে তো কিছুই তার নয়। সব কিছু তো আরিয়ানের বিয়ের পর একটার পর একটা কিনে দিয়েছিল। শুধু পরনের শাড়িটা আর আশ্রমের যতটুকু পড়েছিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেটগুলো বাদে সে আর কিছুই নিল না। হাতে কিছু টাকা ছিল, সেগুলোই নিল। এগুলো বিয়ের পর পর আরোহী আরিয়ানের কাছ থেকে কিছু কিনে নেওয়ার জন্য বায়না ধরলে তখন আরিয়ান কিছু টাকা গুঁজে দিত, যে আরোহী যেন নিজে কিনে নিয়ে আসে। জিনিস কেনার পর যেগুলো ফেরত পেত সেসব আর আরিয়ান নিত না। তখন আরোহী বলতো, আরে আমি টাকা দিয়ে কি করব? আমার সব কিছুই তো তুমি আনো আর দেখাশোনা করো, আমার স্বামী আছে না। তখন আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে আরোহীর মুখ আর তার 2 হাতে আবদ্ধ করে বলতো, কেউ একজন জানি একটা কথা বলেছিল যে অতি সুন্দরীরা বোকা হয়। আমি প্রমাণ পেলাম তোমাকে। তখন আরোহী মুখ ফুলিয়ে রাখতো, আর আরিয়ান হেসে বলতো, প্রত্যেক মেয়েদের উচিত দিন শেষে স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে অন্তত সবচেয়ে ছোট অ্যামাউন্ট হলেও জমিয়ে রাখা, আর স্বামী টাকা না দিলে নিজে আদায় করা। এগুলো পরে বিপদের সময় কাজে আসে। স্ত্রী জাতিরা টাকা বেঁধে রাখতে পারে, কিন্তু তোমার অন্যদের মতো অত বুদ্ধিশুদ্ধি নেই। তুমি টাকা হাতের নাগালে পেয়েও কাজে লাগাতে চাচ্ছ না। সাধে কি বলি বোকা? সেদিনের দৃশ্যটা চোখের উপর ভাসতে আরোহী ঝাপসা চোখে হেসে দিল। সেদিন আরিয়ানের কথাগুলো আরোহীর মনে গেঁথে গিয়েছিল। সে সেদিন মুগ্ধ হয়ে আরিয়ানের ভাবনা দেখেছিল। এরপর অবশ্য আরোহীর টাকা খুঁজতে হতো না। দিন শেষে আরিয়ান অফিস থেকে ফিরতে কিছু টাকা আরোহীর হাতে গুজে দিলে আরোহী বলতো, মাত্র এই কয়টা টাকা দিয়ে কি করা যাবে? তখন আরিয়ান মুচকি এসে বলল, বিপদের সময় দেখো এই টাকাগুলো জমে বৃহৎ আকার ধারণ করে কিভাবে আমাদের সাহায্য করবে। বিপদ তো আর বলে কয়ে আসে না। আরিয়ানের কথায় ঠিক হলো। এখন এসব আরোহীর মূল সম্পদ, কিন্তু এই বিপদ শুধুমাত্র আরোহীর একার। আরোহী দরজার দিকে এগিয়ে থেমে গেল। শেষবারের মতো তার নিজের হাতে সাজিয়ে তোলা সংসারটা দেখে নিচ্ছে। তার নিজের রুমটা একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু স্নেহার দরজা আটকে দিয়েছিল। সে অপালক দৃষ্টিতে রুমের দরজাটার দিকে তাকিয়ে মনের আশা পূর্ণ করে নিল। আরোহীর চোখ মুখে নিজেকে শান্ত করলো।
এই বাড়ির দিকে সে আর তাকাবে না। যতই তাকাবে ততই মায়া বাড়বে। মায়া জিনিসটা বড়ই খারাপ। আরোহী আর কিছু না ভাবে সামনের দিকে অগ্রসর হলো। দরজা পেরিয়ে পা অগ্রসর হতেই না চাইতে বিয়ের প্রথমে সে আর আরিয়ানের ঢোকার মুহূর্তটা মনে পড়ে গেল। সেদিন আরোহী ভয়ে ভয়ে পা ঢোকাতে না চাইলে আরিয়ান তার ডান হাত পুরো মুঠে নিয়ে আশ্বাস দিয়েছিল, কিন্তু 1 বছরের ব্যবধানে সব শেষ। আরোহী ঝাপসার দৃষ্টিতে বাড়িটির দিকে তাকিয়ে সামনের দিকে পা বাড়ালো। আর দেখবে না এই বাড়ির দিকে। যতবার দেখবে ততবার কোনো না কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। সে চোখ মুছে মেন রাস্তার দিকে এগিয়ে গেল। জিদের বসে বেরিয়ে গিয়েছে। এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না। ভোরের আলো ফুটতে শুরু করছে। কাল সারাদিন পেটে কোনো পড়েনি, যার ফলে মাথাটা তীব্র ব্যথা করছে। খিদের চোটে হাঁটতে পারছে না। সে খায়নি তা না, খাবার দেয়নি। লুৎফা বেগম আর স্নেহা মনে করেছিল আরিয়ান থাকতে বলেছে বিদায় আরোহী থেকে যাবে। তাই তো তিনি আরোহীকে সারাদিন গাধার মতো খাটিয়ে কোনো খাবার দেয়নি, যাতে আরোহী শেষমেশ এই বাড়ি থেকে বিদায় নেই। আরোহী মনে মনে হাসলো। সে তো লুৎফা বেগমকে শাশুড়ির চোখে না তাকিয়ে মায়ের দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু উনি কেন বউ না ভেবে মেয়ে ভাবতে পারলো না? মেন রাস্তা উঠতে আরোহী মাথা গুলাতে শুরু করলো। পেট গুলিয়ে বমি পাচ্ছে। খিদেই পেট চৌচৌ করছে। এমন মনে হচ্ছে এত ভালো সেজে লাভ কী ছিল? অন্তত বেরিয়ে আসার সময় হলেও রান্নাঘর থেকে কিছু খেয়ে নেওয়া উচিত ছিল। তখন তো লুৎফা বেগম আর স্নেহা ঘুমেছিল, যার ফলে ধরা খাওয়ার কোনো উপায় ছিল না। পরে আরোহী নিজেকে নিজেই উপহাস করে হাসলো। খিদেটায় চোটে চুরি করে খাওয়ার কথা মাথায় আসতে 2 দণ্ড সময় লাগছে না। আরোহী আরেকটু এগিয়ে গেল। দূরে একটা মুদির দোকান খুলছে। আরোহী আশার আলো খুঁজে পেল। কোনো অদূরে দোকানটির দিকে পা বাড়ালো। রাস্তার মাঝে উঠতেই পেট গুলিয়ে বমি পেয়ে গেল। মাথা অসম্ভব ঘুরছে। হয়তো খিদের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে সে খিদের যন্ত্রণা সহ্য করতে পারত না, মাথা ঘুরতো। আজও ব্যতিক্রম হলো না। আরোহী এই তো কাছে ভেবেই পা চালাতে নিতেই দূরে গাড়ির আলো এগিয়ে আসতে দেখে গেল। সে তার শক্তিতে সরে যাওয়ার অবকাশ আর পেল না। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতেই ঝাপসা দৃষ্টি দেখতে পেল গাড়িটা তার দিকে দানবের মতো এগিয়ে আসছে। আরোহী যখন চোখ খুলল তখন চারিদিকে আলোর ছড়াছড়ি। দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে ছিল বলে হঠাৎ আলো দেখে আরোহী আবারও চোখ কুঁচকে বন্ধ করে গেল। তুমি ঠিক আছো মা? কারো গম্ভীর মায়াভরা কণ্ঠস্বর শুনে আরোহী আর চোখ বন্ধ করে থাকতে পারল না। সে দ্রুত চোখ খুলতে একটু দূরত্বে একটা মধ্যবয়স্ক নারীকে তারই দিকে চিহ্নিত চোখে তাকিয়ে বসে থাকতে দেখা গেল। জি কিন্তু আমি এখানে। আরোহীর কথা শুনে মধ্যবয়স্ক নারীটি সামান্য হাসলো, আর এতেই যেন তার সব সৌন্দর্য পুরো মুখে বিতস্তিত লাভ করলো। আমরা গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ তুমি এসে পড়েছিলে, আর কোনো মতে ব্রেক কষে তোমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিই। তোমার কোনো ক্ষতি হয়নি, সেজন্য লাখো শুক্রিয়া। জানো, ভোর থেকে এই পর্যন্ত সময়টা কতই চিন্তায় ছিলাম। ওনার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আর যে মনোযোগ দিয়ে শুনল। হঠাৎ কিন্তু একটা কথা মনে পড়তে সে উত্তেজিত হয়ে পড়ল। খালা, আমার হাতে সার্টিফিকেটগুলো ছিল, সেগুলো কই? আমেনা আহমেদ আসনে বসা অবস্থায় কেবিনের কর্নারে ইশারা করলো। ওই তো, আমি রেখেছি ওগুলো, চিন্তা করো না। আর এতে আরোহী নিশ্চিন্ত হলো। কিন্তু তার টাকা, সেগুলো ছাড়া এখন কিভাবে চলবে? এখন তো কোনো মতে সার্টিফিকেট আছে, কিন্তু তাও এখন কার সময়ের জন্য অনেক নিম্নমানের। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই হয় না। আরোহী ভেবেছিল অন্তত বাসা থেকে বেরিয়ে হাতে টাকা তুলগুলো দিয়ে কয়েকদিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে পারবে আর নিজেও চলতে পারবে। কিন্তু এখন টাকাগুলো হারালে তার হঠাৎ করে ভীষণ রকমের খারাপ লেগে উঠল। কী করবে সে এখন? এনারা তো আরোহীর জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষায় ছিল। ওর জ্ঞান ফিরেছে, হয়তো এনারা চলে যাবেন। আরোহী কোথায় যাবে, কী করবে ভেবে উঠতে পারছে না। হাতের মুঠোফোনে টাকার সাথে সাথে একটা কাগজের নাম্বার লিখে নিয়েছিল। সেটা আশ্রম খালার নাম্বার। ওনার নাম্বারটা হারালে ভেবেছিল ওনার সাথে দেখা করে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারবে। অন্তত উনি আরোহীকে ফিরিয়ে দিবেন না। কিন্তু এখন সেই পথটাও বন্ধ হয়ে গেল। তবে সেই আশ্রমে গিয়ে খোঁজ নেওয়া যায়। কিন্তু অন্তত যেতে হলে যে টাকা কড়িগুলো লাগবে, সেই টাকা কড়িগুলো তো আরোহীর নেই। মা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? পাশ থেকে মা সম্বোধন শুনে আরোহীর ধ্যান ভাঙল। এই মানুষটি বারে বারে এমন মায়াভরা সম্বোধনে আরোহীর প্রাণ শীতলতায় ভরে যাচ্ছে। বুঝ হওয়ার পর থেকে কেউ কোনোদিন এভাবে কোনোদিন বলেনি। স্কুল বা কলেজে যখন অন্য ছাত্রীদের এভাবে তাদের মা বাবা সম্বোধন করত, তখন আরোহী চুপচাপ সেদিকে তাকিয়ে দেখত। তারও ইচ্ছে ছিল তাকে কেউ এভাবে ডাকুক, কিন্তু সেই ইচ্ছেটা কোনোদিন পূরণ হয়নি। ভেবেছিল বিয়ের পর শাশুড়ির মন আদায় করে কিন্তু এভাবে ডাক শুনবে, কিন্তু তাও তো কোনোদিন ইচ্ছে পূরণ হয়নি। মাথায় হাতের ছোঁয়া পেতেই আরোহী তাকিয়ে দেখল মহিলাটি এগিয়ে এসে তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। বললে না তো তুমি কিছু নিয়ে চিন্তিত? আমাকে নিশ্চিন্তে বলতে পারো। না না খালা, কিচ্ছু হয়নি। বলতে গিয়ে আরোহী থেমে গেল। সে এখন কিভাবে চলবে
সেটাই ভাবার বিষয়। ওনারা তো চলে যাবে তাকে রেখে, কিন্তু আরোহী আশ্রমে যেতে যে টাকা লাগবে একটু জিজ্ঞাসা করলে না হয়? দেখা যায়। খালা, কিছু একটা জিজ্ঞাসা করতে গিয়ে আরোহীর কণ্ঠস্বর অস্বস্তিতে পড়ে গেল। যদি ওনারা মনে মনে ভাবে যে কয়েকটা টাকার জন্য এমন করছে, কিন্তু পরবর্তীকালে নিজের চলার কথা মাথায় আসতে লজ্জার শরম ত্যাগ করে সে বলেই ফেলল, খালা, আমাকে হাসপাতালে আনার সময় আমার হাতে কোনো টাকা পয়সা বা কাগজ পেয়েছিলেন? সার্টিফিকেটের সাথে সাথে ছিল। আরোহীর কথা শুনে খালা নিচের দিকে তাকিয়ে কী যেন মনে করার চেষ্টা করলো। আমার ঠিক মনে পড়ছে না মা, আমার মাথায় তোমাকে হাসপাতালে আনার ভাবনা মাথায় আসছিল। আর তোমার আঙ্কেল বলেছি দ্রুত যেন নিয়ে আসে। সার্টিফিকেট সাদা আর কোনো জরুরি ভেবে নিয়েছিলাম। টাকা হয়তো রাস্তায় পড়েছে, কিন্তু নেওয়ার কথা মাথায় ছিল না। কোনো জরুরি কিছু ছিল নাকি? ও না খালা, তেমন জরুরি নয়। আরোহীর এমন জবাবে আমিনা আহমেদ হয়তো কিছু বুঝে উঠতে পেরেছেন, কিন্তু উনি মুখে তা প্রকাশ করল না। ঠিক সময় কেবিনের দরজা খুলে এক মধ্যবয়স্ক লোক ঢুকলো। এখন ঠিক আছো তুমি? জি আঙ্কেল। আরোহীর জবাব পেতে লোকটি আরোহীর পাশে বসা আমিনা আহমেদকে কিছু একটা ইশারা করতেই আমিনা আহমেদ হাসি মুখে বলে উঠল, আর তোমার পরিবারের নাম্বার দিও, আমি না হয় খবর দিচ্ছি যাতে ওনারা এসে তোমাকে নিয়ে যান। এত ভোরে কেউ বাড়ি থেকে বের হয়? পরের বার থেকে হাজার রাগ থাকলেও এত ভোরে বের হইও না। আল্লাহ না করুক যদি কোনো বড় বিপদ হইতো। পরিবারের কথা বলতে আরোহীর চেহারা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। সেটা আমেনা বেগম ধরতে পেরেছে। তিনি আরোহীর দিকে এগিয়ে এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল। তিনি আরোহীকে উদ্দেশ্য করে বলে উঠল, আমাকে বলতে পারো মা, নিজের মা মনে করো। এমন মায়াভরা আশ্বাস পেয়ে আরোহী আর লুকিয়ে রাখলো না। সে সব কিছু বলতে ওনারা একে অপরের দিকে তাকালো। খালা, আমার কিছু লাগবে না। এমনিতেও আপনারা অনেক কিছু করেছেন, এই পর্যন্ত আমাকে আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আমাকে একটা ছোটোখাটো চাকরি দিলেই হবে। আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট আছে, আমাকে এই যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দিলে হবে। আরোহীর কথা শুনে আমেনা বেগম স্বামী এগিয়ে এলেন। উনি এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরোহী কোথাও যেন আপনজনের ছোঁয়া অনুভব করলো। যদি কিছু মনে না করো একটা কথা বলি, তুমি আমাদের বাসায় থাকতে পারো। তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত সহজে এসব কেন করছি। বাসায় গিয়ে সব জানতে পারবে। আর এই ঝাপসা দৃষ্টিতে দুজনের দিকে কৃতজ্ঞতা ভরা চোখে তাকালো। দাদু, উনিকে? বাসায় ঢুকতে না ঢুকতে একটা 5-6 বছর বাচ্চা ছেলে এসে আরোহীর দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলো। আরোহী বুঝতে পারল না এই বাচ্চাটা হয়তো ওই ঘরের নাতি। আমেনা বেগমের স্বামী শফিউল্লাহ চৌধুরী বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে বলল, উনি তোমার একটা আন্টি। বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে আসলো। তুমি আমার মায়ের মতো আন্টি। মাকে আমি ছবিতে দেখেছি তোমার মতো। বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে এসে আদো আদো ভাঙা গলায় বলে উঠল। আরোহীর কেন জানি মনে হচ্ছে বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশি বুঝদার। তাই তোমার মা কই? কথাটা বলতে বাচ্চাটি চুপ হয়ে গেল। আমিনা আহমেদ এগিয়ে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে কেউ একজনকে ডাকতেই একজন মহিলা দৌড়ে এসে বাচ্চাটিকে খেলতে নিয়ে যাবে বলে কোলে নিতে চাইলে বাচ্চাটি আরোহীর আঁচল ধরে দাঁড়িয়ে রইল। আরোহী বুঝতে পারল মহিলাটি হয়তো এই ঘরে কাজ করে। আমিনা আহমেদ এক পলক বাচ্চাটির দিকে তাকিয়ে আরোহীর দিকে তাকালো। ওর মা বেঁচে নাই? ও আমার ছেলের বাচ্চা। ছেলেটা জন্ম নেওয়া দিতে গিয়ে সময় রক্ত না পেয়ে মেয়েটা অকালে পরাপর পাড়ি দিয়েছিল। ওর মাকে কখনো আমি বৌমার চোখে দেখিনি। সবসময় আমাদের সম্পর্ক ছিল মা মেয়ের মতো, কিন্তু ভাগ্যের নির্মমতা ওকে আমার কাছ থেকে কেড়ে নিল। তোমাকে প্রথম থেকে আমি কেঁদে উঠছিলাম, কারণ তুমি দেখতে কিছুটা আমার ওই মেয়েটার মতো, তাই তো তোমাকে আর ছাড়তে পারিনি। আর ওই ঝাপসা চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা দুইজন মানবীর দিকে তাকিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে জড়িয়ে ধরতে বাচ্চাটি একেবারে তার সাথে মিশে গেল। আর ওই কেন জানি মনে হলো বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশি বুঝতার। এই যে মা নেই, সেটা এতটুকু একটা বাচ্চাকে নির্দ্বিধায় বলে ফেললে বুঝদারের মতো। আরোহী বাচ্চাটিকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। কেউ সব কিছু পেয়ে হারায়, আবার কেউ না পেয়ে হারায়। কেটে গেল 2 দিন। এর মধ্যে আরোহীর সাথে বাচ্চা রুহানের প্রচুর ভাব জমে গেছে। এখন রুহান সারাক্ষণ আরোহীর পেছন পেছন ঘুরঘুর করে। কি জানি রুহান আরোহীর কাছে মায়ের মতো ছোঁয়া পায় হয়তো। সেদিন আরোহী যখন আমিনা আহমেদকে রুহানের মায়ের ছবি দেখালো, তখন আরোহী ভিমরি খাওয়ার মতো অবস্থা। পুরোপুরি মিল না হলেও একটা বাইরের মেয়ে হিসেবে আরোহী আর রুহানের মায়ের মধ্যে বেশ মিল রয়েছে। আমিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, বাস্তবে দেখলে আরও মিল পেত, আচরণে একটু একটু মিল। এই জন্য হয়তো ছোট্ট রুহানের মনে আরোহীর প্রতি মায়ের টান অনুভব করছে। আরোহী আমিনা আহমেদের কাছ থেকে শুনেছে রুহানের বাবা যতবারে কাজের বাইরে যায় ততবারে রুহানকে রাখা মুশকিল হয়ে পড়ে, কিন্তু এইবার আর মুশকিল হয়নি। প্রথমে একদিন কান্না করছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে আরোহীকে পেয়ে
তার বাবাকে লাগে না। হয়তো তার ছোট্ট মস্তিষ্কে ধারণা জন্মে গেছে যে তার মায়ের মতো হয়তো আরোহীও হারিয়ে যাবে। এখন সে তো আরোহীকে ছাড়া কিছুই বোঝে না। সারাক্ষণ আরোহীর সাথে ঘুরঘুর করে, আর আরোহী রুহানকে নিয়ে থাকে। রুহানকে কোলে নিয়ে তার নিজের মাতৃত্বের স্বাদের অভাব পূর্ণ হয় মনে মনে। পাশাপাশি আরোহী নিজের একটা চাকরির ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু আমেনার একটাই কথা, উনি আরোহীর চাকরি করতে দিবে না। তবু অন্যের ঘরে আর কতদিন? এনারা নিজের মতো করে বললেও কোথা থেকে যেন একটা বাধা কাজ করে। অনেক তো করেছেন এনারা, আর কষ্ট দিয়ে কি হবে? তাই আজ আরোহী এক প্রকার জোর করে একটা চাকরি ইন্টারভিউ দিতে যাবে। চাকরি বলতে বেশি বড় নয়, আরোহী নিজের যোগ্যতা অনুসারে স্বল্প বেতনের একটা চাকরি। আরোহীর বিশ্বাস আজকে হয়তো চাকরিটা হয়েই যাবে, আর অন্যের বাড়িতে পড়ে থাকতে হবে না। মাঝে মাঝে রুহান এসে দেখে যাবে। অবশ্যই এই 2 দিনে রুহানের প্রতি অনেক ভালোবাসা জন্মে গেছে। মনে হচ্ছে রুহানের সাথে তার অনেক অনেক গভীর সম্পর্ক। প্রথম প্রথম ওকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। চাকরিটা পেলে আশ্রমে গিয়ে খালার সাথে নিজের সাথে নিয়ে আসবে। এই জীবনে খালাও অনেক কষ্ট করেছে। বুঝ হওয়ার পর থেকে খালাকে আরোহী দেখে আসছে। মাঝে মাঝে খালা ভীষণ মনমরা হয়ে যেত। ছোট্ট ছিল বিধায় আরোহী বুঝতে পারতো না, তবু খালার ওই মলিন চেহারার দিকে তাকিয়ে থাকতো। আর তখন খালা অদূরে দৃষ্টি নিবন্ধন করে বলে উঠতো, জানিস আরু, আমার না মাঝে মাঝে কিছুই ভালো লাগে। ইচ্ছে করে এসব কিছু ছেড়ে অনেক দূরে হারিয়ে যাই, কিন্তু পারি না তোদের জন্য। আর কারো কাছে দায়িত্বটা সঁপে দিতে পারলে চলেই যেতাম। আরোহী ছোট ছিল, তখন কিছুই বুঝতো না, পারতো না, সেটা খালা নিজেই জানতেন। কিন্তু তবুও বলেই যেতেন, কারণ ওই যে একটা কথা শোনার মানুষের দরকার ছিল। আরোহীর খালার এরূপ কথাবার্তা তখন বুঝে উঠতে না পারলেও কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব কিছু আয়ত্তে আনতে পেরেছে। কিন্তু যে খালা যাদের ছেড়ে যেতে পারেনি, যাদের জন্য থেকে গিয়েছিল, কিন্তু তারা ঠিকই খালাকে ছেড়ে গিয়েছিল। যেমন আরোহী নিজের সুযোগ সন্ধান পেয়ে খালাকে ভুলতে বসেছিল, অথচ আরোহীর আশ্রমের 18টা বছর খালা আগলে রেখেছিল। কিভাবে পারলো আরোহী সে খালার সাথে একটা বছরের সম্পর্ক না রাখতে? আরোহীর একটা দীর্ঘশ্বাস ফেললো। এই চাকরিটা হয়ে যাক, খালাকে কাজটা অন্য কাউকে বুঝিয়ে দিবে। দরকার হলে এই চাকরির পাশাপাশি খালার কাজটা সে নিজেই নেবে। এরপর খালাকে আপন করে নিয়ে আসবে নিজের কাছে। তারপর নিজে একটা ছোট্ট ঘরে নিয়ে সেখানে খালা আর সে মিলেমিশে সুখে থাকবে। সুখে থাকবে ভাবতেই তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসির আভাস দেখা গেল। তার আবার সুখ! এত ভালো থাকার অভিনয় করলেই কি ভালো থাকা যায়? রুহান আর এই পরিবারের সাথে মিলেমিশে থাকতে থাকতে হয়তো দিনটা পার হয়ে যায়, কিন্তু রাতটা তো অনেক দীর্ঘ রাত মনে হয় তার। এক একটা রাত যে কত কষ্টে, কত চোখের পানি ফেলতে হয়, সেটা সে জানে। আরোহী মা! কারো কণ্ঠস্বর শুনে আরোহীর ধ্যান ভাঙ্গে। দেখলো আমিনা আহমেদ তার সামনে দাঁড়িয়ে আছে। জি জি খালা, বলুন। তোমাকে চিন্তিত দেখাচ্ছে। রুহান তোমাকে ধরে দাঁড়িয়ে আছে, তুমি বোধহয় খেয়াল করনি। আমেনা আহমেদের কথা শুনে আরোহী নিচের দিকে দৃষ্টি দিতেই দেখলো রুহান তার শাড়ির আঁচল ধরে তার ওই দিকে তাকিয়েছে। রুহানের সেই দৃষ্টি দেখে আরোহীর ভীষণ মায়া হলো। সে দ্রুত কোলে তুলে নিল রুহানকে। এই ছেলেটা দুদিনে তার মনে সবার প্রথম জায়গা করে নিয়েছে। তার মা হওয়ার শখ অনেক দিনের জন্য হলো পূর্ণ করিয়েছে এই ছেলেটা। চাকরিটা পেয়ে চলে গেলে সে কিভাবে ছাড়া থাকবে একে? আরোহী আর কিছু না ভেবে সামনে দাঁড়িয়ে থাকা আমেনা বেগমের দিকে দৃষ্টি দিল। উনি আরোহীর সামনে দাঁড়িয়ে উসখুস করছে। তা দেখে আরোহী মুচকে এসে বলল, খালা কিছু বলবেন? না বলছি না, তোমার চাকরিটা না করলে হয় না? আমাকে তো খালা ডাকো, মনে করো না আমি সত্যি তোমার খালা। আর রুহানকে ছাড়া থাকতে পারবে তুমি? ছেলেটা 2 দিন তোমাকে পেয়ে আর কাউকে খুঁজছে না। নিহান তো বলেই দিয়েছে যে তার ছেলের কি হলো, হঠাৎ করে যে তার প্রাণপ্রিয় বাবাকে আর খুঁজছে না। হয়তো ছেলের জন্য বাকি সার্জারি অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে আসবে। আরোহী বিনিময়ে কোনো জবাব দিল না। খালাকে কোনো মতে বুঝিয়ে ইন্টারভিউর জন্য পরিপাটি হয়ে বের হলো। তার মাথার উপর অনেক দায়িত্ব। সে দায়িত্বগুলি পালন করার জন্য হলেও তার চাকরিটা পেতে হবে। অনেক বড় হওয়ার বাকি আছে তার। যথাস্থানে গিয়ে পৌঁছালো। আরোহীর ডাক আসলো। সে উঠে অনুমতি নিয়ে ঢুকতে একজন মধ্যবয়স্ক লোককে বসে থাকতে দেখলো। আরোহী বুঝতে পারলো হয়তো ওনারা অফিস এটা। সে ওনার সামনে দাঁড়িয়ে সালাম দিতে উনি বসতে বলল। উনি আরোহীর কাগজপত্র দেখে দূরে সরিয়ে রাখলো। আরোহী ভেবেছিল উনি চাকরির যোগ্যতা নিয়ে কথাটা বলবেন, কিন্তু না। কাগজপত্র দেখে উনি আরোহীর দিকে এক অন্য দৃষ্টিতে তাকালো। ডিভোর্সি? জি। চাকরি দরকার? আরোহী মাথা নাড়াতে লোকটা আবারও আগের ন্যায় দৃষ্টি আরোহীকে নিচ থেকে উপর অবধি দেখে নিল। চাকরি তো অনেক আছে, কিন্তু তা তোমার যোগ্যতা অনুসারে নয়। কিন্তু আমি তবু তোমায় দিতে পারি। কোন চাকরি দরকার তোমার? টাকা চাই? লোকটার কথা বলা আর এমনভাবে তাকানোর অর্থ বুঝতে পেরে আরোহীর গা ঘৃণায় রি করে উঠল। সে আর চুপ না থেকে উঠে দাঁড়ালো। তোমাদের মতো মুখোশ পরা মানুষদের ধরে থাপড়ানো উচিত।
বলতে গিয়ে আরোহী মুখ সামলে নিল, কারণ এটি লোকটার অফিস। কিছু হলে আরোহীর বিপত্তি। সে লোকটি সামনে থেকে চৌ মেরে নিয়ে কাগজগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। যত আশা নিয়ে বেরিয়েছিল ততটা ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরল। আরোহী ভেবেছিল আজ হয়তো চাকরিটা হয়েই যাবে, অন্তত সবচেয়ে নিম্ন পদের হলেও একটা চাকরি পাবে ভেবেছিল। কিন্তু দুনিয়া যে বড়ই কঠিন। এখানে ভালো মানুষের আড়ালে কিছু কুৎসিত মানুষের বাস। একটা বাপের বয়সী মানুষও ছাড় দিচ্ছে না। এই দুনিয়ায় এক এক মানুষ এক এক রূপী। সবাই কি বাবার মতো ভালো হতে পারে না? সবার মন মানসিকতা ভেতর যদি রাখতো যে আমি আমার সন্তানদের জন্য যেমন আদর্শ তেমন অন্যদের জন্য আদর্শ হব। মন মানসিকতা বদলালেই দুনিয়াটা সুন্দর হতো। আরোহী মলিন শ্বাস ফেলল। আজকের আশাটা গেল, কিন্তু সে হাল ছাড়বে না কিছুতেই। এসব ভাবতে ভাবতে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ আরিয়ান ফিরবে। 2 দিনের সময়টা মনে হচ্ছে যেন অনেকটা দীর্ঘ। এই প্রথম আরোহীর সাথে এতদিন যোগাযোগ ছিল না। প্রতিবার এরকম কাজের বাড়ি গেলে আরোহীর সাথে দিন শেষে রাতে ঠিকই কথা হতো। আর নয়তো আরোহী নিজেই দিনে কয়েকবার কল করে করে খেয়েছে কি না, ফ্রেশ হয়েছে কি না এসব বলে বলে আরিয়ানকে বিরক্ত বানিয়ে ফেলতো, কিন্তু এইবার করেনি। উল্টো আরিয়ান রাতে কল করে মোবাইল বন্ধ পেয়েছিল। টানা 2 দিন তার মোবাইলে সংযোগ পায়নি। স্নেহা আর মায়ের সাথে ঠিকই কথা হয়েছিল, কিন্তু শুধু আরোহীর সাথে কথা হয়নি। তাই আরিয়ান এক প্রকার ফুরফুরে মেজাজে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কাচের সংসার প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের পর্ব কাল আসবে, 2টো পর্ব হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।